বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ৭। শিউলিকে ছায়ার মতো মনে হল। সন্ধ্যার স্বল্প আলোয় শিউলিকে ছায়ার মতো মনে হল। রাস্তার পাশে নীরবে দাঁড়িয়ে সে। উচ্ছ্বাস নেই, উচ্ছলতা নেই, মৃদু হেসে শুধু শুধালো, এলেন তাহলে? ভেবেছিলাম হয়তো আর আসবেন না। কাঁসেদ বলল, আমি তো না করিনি। ওর এলোমেলো চুল, ছন্ন ছাড়া দৃষ্টি আর ক্লান্ত মুখের দিকে সন্ধানী চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। কাঁসেদ স্নান গলায় জিজ্ঞেস করল, অমন করে কি দেখছেন? হাতের ব্যাগটা এই হাত থেকে অন্য হাতে সরিয়ে নিতে নিতে শিউলি বলল, আপনাকে দেখে মনে হচ্ছে যেন এইমাত্র লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে এসেছেন। কাঁসেদ বলল, অনেকটা তাই। শিউলি বলল, তার মানে? কাঁসেদ বলল, লড়াই শুধু রাজার সঙ্গে রাজার, এক জাতের সঙ্গে অন্য জাতের আর এক দেশের সঙ্গে অন্য দেশেরই হয় না। একটি মনের সঙ্গে অন্য একটি মনেরও লড়াই হয়। শিউলি মুখ টিপে হাসল। তার মানে আপনি এতক্ষণ অন্য একটি মনের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তাই না? শিউলি থামল, থেমে আবার বলল, সে মনটি কার জানতে পারি কি? কাঁসেদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে ধীরে বলল, সে মনও আমার নিজের। একজন চায় স্বার্থপরের মতো শুধু পেতে, অন্যজন পেতে জানে না, জানে শুধু দিতে। বিলিয়ে দেওয়ার মধ্যেই তার আনন্দ। শেষেরটাকেই আমার ভালো লাগে। কথার মাঝখানে বাধা দিয়ে শিউলি বলল, আমার আপনার মধ্যে কোথায় যেন একটা মস্ত বড় মিল আছে। কোথায়? আস্তে করে শোধালো কাছেদ। শিউলি মিষ্টি করে বলল, তা তো জানি না। ওর শান্ত মুখখানার দিকে তাকিয়ে বড় ভালো লাগলো কাছেদের। মৃদু গলায় সে বলল, একটা কথা বলবো, মনের সঙ্গে অনেক লড়াই করেছি। কি কথা? শিউলি চোখ তুলে তাকালো ওর দিকে। কাছেদ কী ভেবে শোধালো, আপনি কেন ডেকেছিলেন তা তো বললেন না। কেন ডেকেছি তা তো আমি নিজেও জানি না, শুধু জানি ডাকতে ইচ্ছে করছিল। হয়তো কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু সহসা চুপ করে গেল শিউলি। কাঁচেদ বলল, আমি কিন্তু বলবো বলেই এসেছি। বলুন। চলুন আমরা দুজনে বিয়ে করি। এক নিঃশ্বাসে কথাটা বলে ফেলল কাঁচেদ। সে কথাটা জাহানারাকে বলার জন্য দীর্ঘদিন ধরে মনের সঙ্গে লড়াই করছিল। সে কথাটা শিউলিকে মুহূর্তেই বলে দিল সে। শিউলি চমকে উঠল। দুজনে নীরব, কারো মুখে কথা নেই। কাছে দূরে অনেক লোক হাঁটছে, হাসছে, কথা বলছে, চিৎকার করে ডাকছে একে অন্যকে। তবু মনে হলো গোরস্থানের নির্জনতা যেন আচ্ছন্ন করে রেখেছে চারপাশের মুখরতাকে। শিউলির ঠোঁটের একটি কোণে এক সুতো হাসি জেগে উঠল সহসা। সে হাসি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার পুরো ঠোঁটে, চিবুকে, চোয়ালে, চোখে, সারা মুখে। মুহূর্তে শব্দ করে হেসে উঠল শিউলি। আপনি কি আজ অসুস্থ? না, মোটেই না। তাহলে এসব কি বলছেন? যা তুমি চাও, আজ সকালেও চেয়েছিলে, আমি তাই বলছি শিউলি। শিউলি আবার হাসল। মনে হচ্ছে আমার চাওয়া না চাওয়া সবটুকুই আপনি জানেন। আজকের সকালটা যদি মিথ্যে না হয়ে থাকে, তাহলে বলবো জানি, এবং সবটুকুই জানি। আর আমি বলি, আপনি কিছুই জানেন না। শিউলি গম্ভীর হয়ে এলো। মুখে এখন হাসির চিহ্নটুকুও নেই। স্নান গলায় সে বলল, আমাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারল না। কেন জানি না সবাই ভুল বোঝে আমায়। হয়তো এই আমার ভাগ্যে লেখা ছিল। এসব কি বলছো শিউলি? কাছেদ অবাক হলো। কথা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল ওর। শিউলি বলল, আপনাকে অন্য আর 5 জনের চেয়ে ভিন্ন মনে করতাম বলেই হয়তো এত সহজভাবে মিশতাম। কিন্তু বলতে গিয়ে থামল সে। কপালে ভাঁজ ফেলে কি যেন ভাবল। ভেবে বলল, আপনিও শেষে ওদের মতো হয়ে যাবেন, এ আমি ভাবিনি কোনোদিন। কাছেদের বুঝতে আর বিলম্ব হলো না। সন্ধেবেলার এই শিউলির সঙ্গে সকালের সেই শিউলির কোনো মিল নেই। এরা যেন দুটি ভিন্ন মেয়ে, সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন? কেন এমন হলো? শিউলি, বলুন, একটা দিনের মধ্যেই কি মানুষ এত বদলে যেতে পারে? আমিও তাই ভাবছি। সকালের সঙ্গে বিকেলের আপনার যেন কোনো মিল নেই। আর তুমি, তুমি কি সেই সকালের মেয়েটি আছো? আমি? আমার কথা বাদ দিন। আমি যে কখন কি অবস্থায় থাকি সে আমি নিজেও জানি না। বাহ, চমৎকার! কাছেদের দিকে চমকে তাকালো শিউলি। অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বলল, আমার দিক থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে তার জন্য আমি মাফ চাইছি কাছেদ সাহেব।
সত্যি আমি অপারগ, নইলে। কথাটা শেষ করল না সে। কাসেদের মনে হলো শিউলি হাসছে, তীক্ষ্ণ বিদ্রুপে, ঠোঁটের কোণ জোড়া জ্বলছে ওর। কাসেদ হেরে গেল। প্রথম পরাজয়ের গ্লানি মুছে যাওয়ার আগেই দ্বিতীয়বার পরাজিত হলো সে। নিজের বোকামির জন্য নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো ওর। আগুনে হাত বাড়ালে পূর্বে জানত, তবু কেন সে এমন করল? রাত বাড়ছে, রাস্তাঘাট নির্জন হয়ে আসছে ধীরে ধীরে। আরও অনেক ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেছে শিউলি। শিউলি আর জাহানারা, ওরা দুই নয় এক, একের এপিঠ আর ওপিঠ। বাসায় ফিরতে অনেক রাত হলো ওর। খালু এসে দরজা খুলে দিলেন। এত রাতে তাকে দেখে অবাক হলো কাসেদ। মুখখানি ক্লান্ত আর বিমর্ষ। কোনো প্রশ্ন করার আগে খালু চাপার স্বরে বললেন, তুমি এসেছ? এসো, শব্দ করো না। খোলা দরজায় দাঁড়িয়ে ঘরের সবটুকু দেখতে পেল কাসেদ। মা বিছানায় শুয়ে, মাথার এক পাশে নাহার বসে, অন্য পাশে খালাম্মা। চাপার স্বরে মাকে কি যেন বলছেন খালা। খালু বললেন, বড়বুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। ভাগ্যিস আমরা এসেছিলাম, নইলে কি যে হতো। কথা বলতে বলতে বিছানার পাশে এসে দাঁড়ালো ওরা। মা এতক্ষণে চোখ বন্ধ করে শুয়েছিলেন। ধীরে ধীরে তাকালেন এবার। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। ইশারায় তাকে কাছে ডাকলেন। নাহার উঠে দাঁড়িয়ে কাসেদকে বসবার জায়গা করে দিল। মায়ের পাশে এসে বসল কাসেদ। রুগ্ন হাতখানা ওর দিকে বাড়িয়ে আস্তে করে বললেন, এসেছিস বাবা। শীর্ণ ঠোঁটে স্নান হাসলেন তিনি। ফিসফিস করে আবার বললেন, এত রাত হলো কেন তোর? অনিয়ম করে শরীরটাকে তো শেষ করলি বাবা। মায়ের কপালে হাত বুলাতে বুলাতে কাসেদ বলল, তুমি এখন ঘুমো মা। মা চুপ করে গেলেন। খালা একটা শিশি থেকে ওষুধ ঢেলে খাওয়ালেন তাকে। কাসেদ উঠতে যাচ্ছিল, শার্টে টান পড়ায় আবার বসে পড়ল। মা বললেন, যাচ্ছিস কোথায়? আমার পাশে বস। আর কোনো কথা বললেন না মা। নীরবে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলেন ওকে। রাত বেড়ে চলল। আরও রাত হলে পরে মাকে দেখাশোনার ব্যাপারে প্রচুর উপদেশ দিয়ে খালা খালু বিদায় নিলেন। নিজের ঘরে এসে নীরবে অনেকক্ষণ বসে রইল কাছেদ। বইপত্র নিয়ে নাড়াচাড়া করল কিছুক্ষণ। আকাশ পাতাল অনেক ভাবল। কি যে ভাবল সে নিজেও বলতে পারে না। মাঝে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। নাহার এসে দাঁড়ালো দরজায়। মা ডাকছেন আপনাকে। কাসেদ উঠে দাঁড়াল। মা শান্তভাবে শুয়ে আছেন বিছানায়। দেহটা সাদা লেপে ঢাকা। একটুও নড়ছেন না তিনি। কাছে আসতে মা বললেন, বস, তোকে কতগুলো কথা বলার জন্য ডেকেছি। কাছেদ বলল, এ কি কথা বলার সময় মা? তোমার এখন ঘুমানো উচিত, নইলে শরীর খারাপ করবে যে। মা স্নান হাসলেন, বললেন, শরীর আমার ঠিক আছে বাবা। বলে কিছুক্ষণ থামলেন তিনি। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছিল। আঁচল দিয়ে সেগুলো মুছে নিয়ে বললেন, একটা কথা মনে রাখিস, খোদা আমাদের এ দুনিয়াতে পাঠিয়েছেন। মারা যাবার পরে আমরা তার কাছেই ফিরে যাব। খোদা তাঁদেরই ভালো চোখে দেখেন যারা ধর্মকর্ম করে, কোরআন হাদিস মেনে চলে। তোর বাবা, বলতে গিয়ে গলাটা ধরে এলো তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর বাবা এসব কোনো দিনও মানেননি। তুই তার মতো হবি আমি চাইনে। আবার থামলেন মা। কড়িকাঠের দিকে আয়েক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর বিড়বিড় করে বললেন, দুনিয়াটা কিছু না বাবা, এখানে লোভ করতে নেই, তাহলে আখেরে ঠকতে হয়। মায়ের গলার স্বরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। কষ্ট হচ্ছে কথা বলতে। নাহার পায়ের কাছে বসে কাসেদ তার মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, তুমি এখন চুপ করো মা, ঘুমাও। মা শুনলেন কিনা বোঝা গেল না। অন্যমনস্ক চোখ জোড়া কড়িকাঠ থেকে নামিয়ে এনে তিনি বললেন, আর একটা কথা বাবা, আমি যখন মারা যাব তখন লক্ষ্য রাখিস আমি যেন কলেমা পড়তে পড়তে মরি। আর আমি মরে গেলে কবর দেওয়ার সময় বাইরের কোনো লোককে আমায় দেখাস নে বাবা। মা থামলেন। অনেকক্ষণ ধরে ঘামানোর পর এখন ঘাম একেবারে বন্ধ হয়ে গেছে তার। গায়ের লেপটা টেনে নিতে নিতে ক্লান্ত স্বরে মা বললেন, যাও বাবা, এবার তুমি ঘুমো গিয়ে। কিন্তু ঘুমোনো হলো না তার। ভোর রাতের দিকে ঈষৎ তন্দ্রায় চোখ জোড়া জড়িয়ে এসেছিল। নাহারের ডাকে চমকে জেগে গেল সে। দেখে যান মা কেমন করছেন। নাহারের কণ্ঠস্বর উৎকণ্ঠায় ভরা। কাসেদের বুকের ভেতরটা আতঙ্কে মোচড় দিয়ে উঠল। সহসা উঠে দাঁড়িয়ে ছুটে মায়ের ঘরে গেল সে। সেই মাঝ রাতে যেমনি ছিলেন
তেমনি শুয়ে মা, চোখ জোড়া খোলা, কড়ি কাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কাসেদ সামনে এসে দেখল দু চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। জোরে জোরে শ্বাস নিচ্ছেন মা, শুকনো ঠোঁট জোড়া নেড়ে কি যেন বলতে চেষ্টা করছেন তিনি, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না, শুধু একটা কর্কশ আওয়াজ বেরুচ্ছে ভেতর থেকে। কাসেদ ডাকল, মা। মা আবার চেষ্টা করলেন কিছু বলতে পারলেন না। অসহায়ের মতো চারপাশে এক পলক তাকালো কাসেদ। সহসা দেহটা কেঁপে উঠল, তার ভয় করতে লাগল। একটা বাটি থেকে মায়ের মুখে 1 চামচ পানি তুলে দিতে দিতে নাহার কাঁপা গলায় বলল, মা, কলেমা পড়ো মা, মা কলেমা পড়ো। হঠাৎ মায়ের মুখের উপর ঝুঁকে পড়ল কাসেদ। ভাঙা ভাঙা গলায় সেও বলল, মা শুনছ, মা কলেমা পড়ো মা গো। কিছু বলবার জন্যে মা আপ্রাণ চেষ্টা করছেন। নাহার বলল, মা কলেমা পড়ো। কাসেদ বলল, মা, মা গো কলেমা। সহসা মায়ের কণ্ঠ শোনা গেল। মা বললেন, বাবা আমি চললাম, তোরা সাবধানে থাকিস। মা চুপ করে গেলেন। চামচে করে দেয়া পানি মুখ থেকে চিবুক বেয়ে গড়িয়ে পড়ল বিছানার উপর। মা, মা গো বলে নাহার চিৎকার করে কেঁদে উঠল। কাসেদ হতভম্বর মতো দাঁড়িয়ে রইল বিছানার পাশে। বাইরে রাত ভোর হচ্ছে এখন। একটু আগে এখানে 3টি প্রাণী ছিল, এখন 2টি। একটি হারিয়ে গেছে সময়ের স্রোতে। কাসেদ কাঁদল না, কান্না এলো না তার। হঠাৎ যেন পাথর হয়ে গেছে সে।